আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কম বেশি আমরা সবাই আজ পর্যন্ত অনেক জায়গায় চোখে দেখেছি, চোখে পড়েছে আমাদের। অনেক মন্দির, পীঠস্থান, সেই সব তার সামনে অনেক সময় বিক্রি হয়, আমরা দেখেছি। অনেক সাধু সন্ন্যাসীদের গায়ে দেখেছি, তারা পড়ে থাকেন। পুজো পাঠ, আচার ধর্মানুষ্ঠান যারা করেন তারাও এটার ব্যবহার করেন। অনেক যুগ ধরেই রুদ্রাক্ষের ব্যবহার আমরা করে আসছি আমাদের দৈনন্দিন জীবনে। কেউ শুধুমাত্র ধারণ করেন, কেউ তার অন্যান্য ব্যবহার জানেন এবং সেগুলো করেন। তো এই রুদ্রাক্ষের উৎপত্তি সম্পর্কে আমরা কম বেশি সবাই বিভিন্ন জায়গা থেকে শুনেছি, জানি। হয় কোনো পুরাণ থেকে, না হলে কোনো লোকমুখে, না হলে কোনো গুরুমুখে, বা আমাদের গুরুজনদের কাছ থেকে। তো রুদ্রাক্ষ বিষয়টি বা জিনিসটি হলো, যদি তার মানে শাব্দিক মানে করি আমরা, তাহলে রুদ্রর অক্ষ মানে, রুদ্র মানে ভগবান শিব। ভগবান শিবের চোখের জল থেকে যার সৃষ্টি, সেই হচ্ছে রুদ্রাক্ষ। তো এই রুদ্রাক্ষ চোখের জলের থেকে সৃষ্টি বলতে আমরা সবসময় প্রথমেই বা যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে যে হয়তো ভগবান শিব সে ক্রন্দন করেছেন, কেঁদেছেন, কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো শোক, তাপ, তার থেকে সেই জিনিসটা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে একটু আমি পুরাণের গল্পের সাহায্য নেব, যাতে এই বিষয়টি বুঝতে সুবিধা হয়। ভগবান শিব এই রুদ্রাক্ষের সৃষ্টি যখন করেন, সেটি সৃষ্টি হয় ত্রিপুর নামের এক অসুরকে বধ করার সন্দর্ভে। যে অসুর ব্রহ্মা, বিষ্ণু এবং বাকি দেবতাগণকে এক প্রকার উদ্ব্যস্ত করে ছেড়েছিল, এবং তারাও বুঝে গেছিলেন যে তাদের দ্বারা সেই ত্রিপুর নামের যে দৈত্য বা অসুর, সে কিন্তু অবদ্ধ, তাকে বধ করা সম্ভব না। সেই জন্য তারা শরণাপন্ন হন ভগবান শিবের, এবং শিব তাদেরকে আশ্বাস দেন যে তার দ্বারা তাকে সেই ত্রিপুরাসুর নামের দৈত্য বা অসুরকে বধ করতে গেলে এক বিশেষ অস্ত্রের সৃষ্টির প্রয়োজন। সেই অস্ত্রটির নাম হলো অঘোর অস্ত্র। তো সেই অঘোর অস্ত্রটা কীরকম হবে বা কিভাবে তার বিনাশ হবে, এই জিনিসটার চিন্তন মননের জন্যে তিনি গভীর ধ্যানে দিব্য সহস্র বছর অতিবাহিত করেন। সেই ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন তিনি ওই অঘোরাস্ত্রের সৃষ্টি কিভাবে হবে এবং তা দিয়ে কিভাবে সেই অসুরকে ধ্বংস করা যাবে, সেই চিন্তায় নিমগ্ন থাকেন। সেই হাজার হাজার বছর ধরে তার চক্ষু উন্মিলিত অবস্থায় থেকে যায়, এবং শেষে যখন তিনি চোখ বন্ধ করেন, তার চোখ দিয়ে কিছু জলবিন্দু গড়িয়ে পড়ে। এই জলবিন্দুই হচ্ছে সেই অশ্রু যেটার কথা আমি প্রথমে বলছিলাম। এবং এই জলবিন্দু পৃথিবীতে, ধরাধামে যেখানে যেখানে পড়ে, সেই সেই জায়গাতে কিন্তু এই রুদ্রাক্ষ বৃক্ষের সৃষ্টি হয়। এই রুদ্রাক্ষ যে বৃক্ষ, সেই বৃক্ষ আমরা ভারতে পাই, ইন্দোনেশিয়াতে পাই, অস্ট্রেলিয়া বা বিভিন্ন বাইরের দেশেও পাওয়া যায়, এবং নেপালে তো পাই। তো সেই সেই জায়গা যেখানে শিবের অশ্রু পতিত হয়, সেই সেই জায়গাতেই কিন্তু এই রুদ্রাক্ষের বৃক্ষ সৃষ্টি হয়। এইবার আসি যে এই রুদ্রাক্ষের যে উৎপত্তি ঘটল সেই বৃক্ষ থেকে, এই রুদ্রাক্ষের ভেদ বা প্রকারটা কীরকম? রুদ্রাক্ষের ভেদ বা প্রকার হচ্ছে, শিব স্বয়ং যখন এটি সৃষ্টি করেন, বা তার এই যে নেত্র থেকে সৃষ্টি হয়, চোখের জল থেকে যখন সৃষ্টি হয় এই রুদ্রাক্ষের, তো শিব আমরা সবাই জানি উনি ত্রিনেত্র। তো সেই তিনটি নেত্র থেকে টোটাল সব মিলিয়ে 38টি রুদ্রাক্ষের সৃষ্টি হয়।
সেই 38টি রুদ্রাক্ষের মধ্যে তার দক্ষিণ চক্ষু বা ডান চোখ থেকে, যেটি সূর্য নেত্র বলে পরিচিত, সেখান থেকে 12টি রুদ্রাক্ষ, তার বাম চক্ষু যেটি চন্দ্রনেত্র বলে পরিচিত, সেখান থেকে 16টি রুদ্রাক্ষ, এবং থার্ড আই বলতে আমরা যেটা বলি, যেটা অগ্নিনেত্র, সেখান থেকে 10টি রুদ্রাক্ষ। এই মোট 38 রকমের রুদ্রাক্ষের সৃষ্টি হয়। এবার এই 38 রকমের সৃষ্টির মধ্যেই যে রুদ্রাক্ষ সৃষ্টি হয় তার মধ্যে কিছু রঙের বৈচিত্র্য আছে। আমরা রুদ্রাক্ষ বলতে সচরাচর দোকান থেকে যে রুদ্রাক্ষটি কিনে আনি বা দেখতে পাই, তাতে খুব স্বাভাবিকভাবেই একটি লালচে রঙের বা একটু ব্রাউন যে কালারটা, সেই কালারের রুদ্রাক্ষ আমরা সচরাচর দেখতে পাই যে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, দোকান বাজারে, হাটে, বিভিন্ন বড় বড় দোকানেও বিক্রি হয়। তো এই যে রঙটা আমরা দেখতে পাই একটু লালচে, গাঢ় বাদামি, এই রঙটা কিন্তু রুদ্রাক্ষের আসল রং নয়। এই যে 38 রকমের রুদ্রাক্ষ সৃষ্টি হলো, সেই 38 রকমের রুদ্রাক্ষের মধ্যে মূলত 3টি বা 4টি আমরা বলতে পারি 4 রকম রঙের ভেদ আছে। সেই 4 রকম রঙের ভেদ কি? সাদা, হলুদ, লাল এবং কালো। তো সেই সাদা, হলুদ, লাল এবং কালো এই 4টেই কিন্তু আমাদের যে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি বর্ণের জন্যে তাদের সৃষ্টি বলতে পারে। ব্রাহ্মণদের ক্ষেত্রে শ্বেতবর্ণ, ক্ষত্রিয়দের ক্ষেত্রে রক্তবর্ণ, হলুদ বা পিঙ্গল বর্ণ হচ্ছে আমাদের বৈশ্যদের ক্ষেত্রে, এবং কৃষ্ণবর্ণ হচ্ছে শূদ্রদের ক্ষেত্রে। এই 4টি বর্ণের হিসেবেই এই 4টি রং। তো আমরা যখন বাজারে কিনতে যাই বা রুদ্রাক্ষ যখন কেউ আমাদেরকে দেয়, আমরা কোনো কারোর কাছ থেকে যখন আনাই বা কেউ আমাদেরকে সাজেস্ট করেন রুদ্রাক্ষ, তখন কিন্তু অনেক সময় আমাদের এই মাথায় এই জিনিসটা খেয়াল থাকে না যে আমরা আমাদের বর্ণ অনুযায়ী সেই রুদ্রাক্ষটা পাচ্ছি কিনা বা ধারণ করছি কিনা। ব্রাহ্মণ হিসেবে আমরা যদি কখনো ধারণ করি, তাহলে আমাদের উচিত শ্বেত বর্ণের রুদ্রাক্ষ ধারণ করা বা পুজো পাঠের জন্য ব্যবহার করা। তেমনি যারা ক্ষত্রিয় তাদের ক্ষেত্রে লাল, যারা বৈশ্য তাদের ক্ষেত্রে হলদেটে কালারের, এবং যারা শূদ্র তাদের ক্ষেত্রে কৃষ্ণবর্ণ বা কালো। এইবার এই 1 থেকে 38 রকমের রুদ্রাক্ষের কথা আমরা শুনলাম, যেভাবে সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন পুরাণ বা যে আগেকার আমাদের গ্রন্থ আছে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, এই ধরনের যে পুরাণগুলো আছে, তাতে আমরা সাধারণত 1 থেকে 38 মুখীর চর্চাটা কম পাই। মোটামুটি যেটা পাই সেটা হচ্ছে 1 থেকে 21 মুখী। এবং বাজারে আমরা যখন কিনতে যাই, সেখানেও আমরা মোটামুটি দেখে থাকি যে এই 1 থেকে 21 মুখীর অ্যাভেলেবিলিটিটা বেশি। যত আমরা ওপরের মুখীর দিকে যাই, তত তার অ্যাভেলেবিলিটির সংখ্যাটা কমতে থাকে বা তার স্কোপটা কমতে থাকে, তার পাওয়ার সম্ভাবনাটা কমতে থাকে। কিন্তু অ্যাভেলেবেল নয় যে সেটা কিন্তু নয়। এইবার একটি রুদ্রাক্ষ পার্টিকুলার যদি আমি বলি, যে কোনো একটি রুদ্রাক্ষ, যত রকমের রুদ্রাক্ষ আছে এই 1 থেকে 38 মুখীর মধ্যে, সেই প্রত্যেকটি রুদ্রাক্ষেরই কিন্তু এই 3টি জিনিস তার মধ্যে বিদ্যমান। সেটি হচ্ছে রুদ্রাক্ষের মুখ, অর্থাৎ একদম মাথার দিকে একটি ছিদ্র থাকে এবং একটি নিচের দিকে ছিদ্র থাকে। তো যেটার মধ্যে দিয়ে আমরা সুতো বা রূপোর চেন বা রূপো দিয়ে বাঁধিয়ে বা সোনা দিয়ে বাঁধিয়ে বা সুতো দিয়ে গেঁথে আমরা মালা করে পরি বা ধারণ করি। তো এই যে ছিদ্রটি, এই ছিদ্রটিকে আমরা মুখ বলি, বিন্দু বলি। তো সেই বিন্দুতে থাকেন রুদ্র। রুদ্রাক্ষের মুখে বিরাজমান হচ্ছেন ব্রহ্মা, এবং পুচ্ছ মানে তার নিচের ভাগ, সেখানে থাকেন হচ্ছেন বিষ্ণু। তো এই একটি ফল রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষের একটি ফলের মধ্যে কিন্তু
ত্রিদেব বলতে আমরা যাদেরকে বুঝি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই তিনজনেরই বাস। তো এটা শিবের রূপ হিসেবে আমাদের কাছে আসলেও এতে কিন্তু তিনজন ভগবানেরই সত্তা বিদ্যমান আছে। এবার আসি, রুদ্রাক্ষ আমরা যখন পাই, বাজার থেকে কিনে আনি, তখন যে রুদ্রাক্ষটা আমরা দেখি সেটা কিন্তু ফলের বীজ। ফলটি যখন গাছ থেকে পাড়া হয় বা গাছে যখন থাকে কাঁচা অবস্থায়, সেটি কিন্তু পুরোপুরি একটি সবুজ রঙের ফল থাকে। যত সেটি পাকতে থাকে সেটির রঙটি আস্তে আস্তে গাঢ় নীল জাম কালারের দিকে পরিণত হয় এবং সতত বা স্বাভাবিকভাবে সেটি গাছ থেকে ঝরে পড়ে। এবার এই গাছের কথায় এর আগেও বলেছি যে গাছ আমাদের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। নেপাল, ভারতে আসাম, হরিদ্বার, হিমালয়েরও কিছু জায়গায়, উত্তরাখণ্ড, এইসব বিভিন্ন এলাকায় কিন্তু রুদ্রাক্ষ গাছ পাওয়া যায়। এবং আরও একটি জায়গা যেটা আমরা জানি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো এই যে প্রধানত তিনটি জায়গা, নেপাল, ভারত এবং ইন্দোনেশিয়া, এই তিনটি জায়গার রুদ্রাক্ষের মধ্যে যে বিষয়টি সেটা হচ্ছে ভারতের যে রুদ্রাক্ষগুলো আমরা পাই সচরাচর আমরা সেগুলোকে রুদ্রাক্ষ বলি বটে, কিন্তু এগুলি ভদ্রাক্ষ হিসেবেই পরিচিত। নেপালে যেগুলো পাওয়া যায় সেগুলোই সঠিকভাবে রুদ্রাক্ষের সমস্ত গুণ বহন করে, যা শাস্ত্রে বর্ণিত আছে। এবং তারপরে আসছি ইন্দোনেশিয়ার যে রুদ্রাক্ষগুলো পাওয়া যায় সেগুলোতে। সবথেকে বড় বিষয় যেটা আমাদের শাস্ত্রে যেগুলো বলা আছে, একটি ভালো রুদ্রাক্ষের পরিচয় হলো সেটি আকার হতে হবে আমলকি সমান। সেটি হচ্ছে সবথেকে উত্তম রুদ্রাক্ষ। তো এই আমলকি সমান রুদ্রাক্ষের যে সাইজ বা এই ধরনের যে গঠন, সেই গঠনটা খুব স্বাভাবিকভাবে আমরা নেপালের রুদ্রাক্ষর মধ্যে দেখতে পাই, যেটা আমাদের ভারতীয় রুদ্রাক্ষ বা ইন্দোনেশিয়া রুদ্রাক্ষের মধ্যে পাওয়া প্রায় বিরল বা পাওয়া যায় না। ইন্দোনেশিয়াতে পাওয়া যায়ই না, ভারতে তবু হয়তো পাওয়া যেতে পারে কিছু কিছু জায়গায়। তো এই আমলকি আকারটা সঙ্গে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে নেপালের রুদ্রাক্ষের যে ছিদ্রটির কথা আমি এর আগে বলছিলাম, যেটি দিয়ে আমরা সুতো বা রূপো বা সোনা দিয়ে তৈরি করে আমরা ধারণ করি, সেই ছিদ্রটি সেই ছিদ্রটিও কিন্তু খুবই প্রাকৃতিকভাবে সৃষ্টি। সেখানে কোনো রকমের কোনো মেশিন দিয়ে, কোনো সূচ দিয়ে, কোনো সরু কোনো যন্ত্র দিয়ে সেটি করতে লাগে না, সেটি খুব স্বাভাবিকভাবেই পাওয়া যায় তার মধ্যে। এইটি হচ্ছে আরেকটি খুব বেসিক পরিচয় আমার নেপালের রুদ্রাক্ষ। তারপরে আসি নেপালের রুদ্রাক্ষর শ্রেষ্ঠতার আরও কারণ যেটা, সেটা হচ্ছে নেপালে যে রুদ্রাক্ষগুলো পাওয়া যায় বা রুদ্রাক্ষ গাছ যেখানে আছে নেপালে, তার ভৌগোলিক কারণ। সেই ভৌগোলিক কারণের জন্যে কিন্তু নেপালের রুদ্রাক্ষগুলোর গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পায়, যেগুলো কিন্তু ভারতে বা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষে থাকে না। সেই কারণেই আজকে আমরা অনেকের কাছ থেকেই বা দোকান বাজার থেকে, যেখান থেকে আমরা ভারতে বাস করি, ভারতে থাকি, আমাদের পক্ষে সবসময় ইন্দোনেশিয়া বা সবসময় নেপাল থেকে গিয়ে রুদ্রাক্ষ কিনে আনা সম্ভব হয় না। তাই আমরা বাড়ির ধারে পাশে বা কোনো পীঠস্থানে গেলে সেখানে যদি দেখি যে রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে, সেইখান থেকে আমরা ক্রয় করে থাকি। কিন্তু সেই রুদ্রাক্ষের গুণগত মান এবং নেপাল যে জায়গায়, নেপালের সব জায়গা নয়, নেপালের কিছু কিছু জায়গায় যেখানে এই রুদ্রাক্ষ বৃক্ষের ব্যাপ্তি আছে, প্রচুর মাত্রায় রুদ্রাক্ষ বৃক্ষ পাওয়া যায়, সেইখানে থেকে যদি আমরা একদম ন্যাচারাল, আনট্রিটেড, আনকালার্ড, আনপ্রসেসড রুদ্রাক্ষ পাই, সেই রুদ্রাক্ষের যা গুণগত মান হবে সেটি কিন্তু ভারতের বা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষে থাকে না বা থাকবে না। এবার আসি রুদ্রাক্ষের উপকারিতায়। রুদ্রাক্ষের উপকারিতা আজ পর্যন্ত আমরা বহুমাত্রায় জেনে এসেছি। সেগুলি ব্যবহার হয় পুজো পার্বণ
পাঠ, জপ, ধ্যান, বিভিন্ন আচার অনুষ্ঠান, সাধু সন্ন্যাসীরা তারা সেগুলোকে গলায় ধারণ করে, তাদের বিভিন্ন ক্রিয়াকলাপে সেগুলো ব্যবহার হয়, বা যারা যোগী তারা তাদের ধ্যানের জন্য সেটিকে ব্যবহার করে থাকেন, মূলত এই বিষয়ে। কিন্তু বেশ কিছু বছর ধরে এর ওপরে প্রচুর রিসার্চ, প্রচুর গবেষণা, প্রচুর আলোচনা হওয়াতে বিভিন্ন ক্ষেত্রে এখন আমরা জানতে পেরেছি বা দেখা যায় যে রুদ্রাক্ষের ব্যবহার কিন্তু শুধুমাত্র জপ, আচার অনুষ্ঠান, ধর্মের সাথে জড়িত থাকা সত্ত্বেও তার কিন্তু বৈজ্ঞানিক অনেক রকমের উপকারিতা আছে, এবং স্বাস্থ্যের দিক থেকেও, শারীরিক দিক থেকেও তার অনেক উপকারিতা আছে। রুদ্রাক্ষের ওপরে যে গবেষণাগুলো হয়েছে তাতে দেখা গেছে যে রুদ্রাক্ষের ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি বলে একটি বস্তু আছে, যেটি কিনা তার একটি ভাইব্রেশন আমরা ফিল করতে পারি, এবং সেই ভাইব্রেশনটা আমরা যখন শরীরে সেই রুদ্রাক্ষ ধারণ করি সেটা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অনিয়মগুলোকে সেই জিনিসটা কিন্তু শোধন করতে কাজ করে, সাহায্য করে। এই বিভিন্ন অনিয়ম যেটা বললাম সেটা কি সংক্রান্ত আমরা সবাই জানি, বা যোগী সন্ন্যাসী যারা আছেন তারা, বা আমরা অনেক সময় শুনেছি যে আমাদের শরীরে 7টি চক্র আছে। তো সেই 7টি চক্রই কিন্তু আমাদের বিভিন্ন রকমের শারীরিক ভালো খারাপের জন্য দায়ী। তো সেই ভালো খারাপ শারীরিক যে বিষয়গুলো ঘটে, সেগুলো যে চক্রের মানে সমস্যার জন্য ঘটে, তার সেই সমস্যাগুলোকে ব্যালেন্স করার জন্যে, তাকে অনিয়ম থেকে নিয়মে আনার জন্য কিন্তু এই রুদ্রাক্ষের সাংঘাতিক ভূমিকা থাকে। তবে এখানে বিষয়টি হচ্ছে যে রুদ্রাক্ষটি যেন অরিজিনাল হয়। আমি একটি প্লাস্টিক, একটি কাঠের টুকরোকে রুদ্রাক্ষ হিসেবে ধারণ করলাম এবং বললাম বা প্রচার করলাম যে রুদ্রাক্ষে কোনো কিছু হয় না বা কাজ করে না, এটি কিন্তু সর্বত একটি মিথ্যা প্রচার বা অপপ্রচার হয়ে যাবে। তো আগে আমাকে সঠিক জিনিসটি পেতে হবে এবং সঠিকভাবে তার নিয়ম জেনে সেটিকে ধারণ করতে হবে বা তার ব্যবহার করতে হবে, তবেই তার ফল পাওয়া সম্ভব। আর একটি কি উপযোগিতা, সেটা হচ্ছে এর প্রচুর প্রয়োগ আজকাল আয়ুর্বেদিক চিকিৎসায় হচ্ছে। যে রুদ্রাক্ষ গাছটি, সেই রুদ্রাক্ষের গাছের ছাল, তার পাতা, যে ফলটির কথা বলেছি সেই ফলটির ওপরে যে পাল্পটা থাকে, অর্থাৎ আমরা যখন আম খাই, আমের যে ওপরে যে শাঁসটা থাকে আর ভেতরে বীজটা থাকে, যেটা আঠি বলি আমরা, তো এই যে শ্বাসটা, এই শ্বাসটাও কিন্তু আমাদের বিভিন্ন আয়ুর্বেদিক কাজে ব্যবহৃত হয়, ওষুধ তৈরির ক্ষেত্রে। তো এই সমস্তটাই কিন্তু রুদ্রাক্ষের উপকারিতার মধ্যে পড়ে। এবার আসি যে রুদ্রাক্ষের আধ্যাত্মিক যে উপকারিতাটা সেইটা কিভাবে হয়। আধ্যাত্মিক উপকারিতার ক্ষেত্রে একটা তো যেটা বলছিলাম সেই পার্টটা আছেই, যে আমাদের শারীরিক চক্রগুলোকে ব্যালেন্স করে দেয়। তো সেই শারীরিক চক্রটা ব্যালেন্স হলে অটোমেটিক্যালি আমরা আমাদের চিন্তাভাবনা, আমাদের শারীরিক ক্রিয়াকলাপ, গতিবিধি, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে অনেকটাই নিজেদের আয়ত্তে বা বশে আনতে পারি, যার ফলে আমাদের বিভিন্ন পূজা পদ্ধতি বা যে কোনো আধ্যাত্মিক কাজকর্ম সেগুলো অনেক বেশি সুন্দরভাবে সুসম্পন্ন করা যায় এবং অনেক মনোযোগের সাথে সেই জিনিসগুলো করা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই রুদ্রাক্ষটা যখন আমরা পাই, রুদ্রাক্ষ একটি খুব শক্ত কাঠের স্ট্রাকচারের মতন জিনিসটি। তো এই রুদ্রাক্ষটাকে যদি আমি আড়াআড়ি কাটি, তাহলে এই প্রত্যেকটি রুদ্রাক্ষর ভেতরে বীজ দেখতে পাবো। আমি খানিকক্ষণ আগে আমের কথা বললাম, আমের যেমন একটি বীজ হয় যেটা আঠি বলি আমরা, এর ক্ষেত্রে কিন্তু যে রুদ্রাক্ষটা আমরা পাই সেই রুদ্রাক্ষের ওপরের শ্বাসটা ছাড়িয়ে ফেললে তার ভেতরে যেটা পাচ্ছি সেটাকেই আমরা রুদ্রাক্ষ বলছি, কিন্তু এর ভেতরে আবার একটি বীজ পাওয়া যায়। এবার এই যে 1 থেকে 38 মুখী রুদ্রাক্ষের আমি কথা বলছিলাম, তার মধ্যে এই মুখী বলে বিষয়টি যেটি, সেটা কি? এই 1 থেকে 38 মুখী যে জিনিসটা, মুখ অর্থে আমার প্রত্যেকটি রুদ্রাক্ষের গায়ে
ওপর থেকে নিচ অবধি, ওপরের যে ছিদ্র এবং নিচের যে ছিদ্র, সেই ওপর থেকে নিচ অবধি যে দাগগুলো থাকে, যে লাইনগুলো থাকে, এই লাইনগুলোই কিন্তু হচ্ছে এর মুখ হিসেবে বলা হয়। যে রুদ্রাক্ষের গায়ে যে কটা দাগ, সেটা তত মুখী রুদ্রাক্ষ। এটা হচ্ছে সব থেকে সহজ পরিচয়। যদি আমি পাঁচমুখী বলি তাহলে তার গায়ে 5টি দাগ থাকবে, যদি সাতমুখী বলি তাহলে 7টি দাগ থাকবে, যদি 10মুখী বলি তাহলে 10টি দাগ থাকবে। এবং এই যে 7টি দাগ বা ভাগ বা 5টি ভাগ, এই 5টি ভাগের মধ্যে কিন্তু প্রত্যেকটি ভাগে একটি করে বীজ থাকবে। আমরা যখন জপ করি বা আমরা যখন দেহে ধারণ করি, এই আসল কাজ হচ্ছে এই শক্ত যে রুদ্রাক্ষ স্ট্রাকচারটা, কাঠের যে স্ট্রাকচারটা, তার মধ্যে যে বীজটি থাকে, আসল কাজটি কিন্তু সেই বীজটির। সেই বীজটিই কিন্তু সেই ভাইব্রেশনটাকে স্টোর করে। আমরা যদি কোনো মন্ত্র জপ করি, সেই মন্ত্র জপের যে গুণগত বলতে পারেন বা জপের যে ফলটা, সেই ফলটা কিন্তু এই রিপিটেশনের থ্রু দিয়ে তার মধ্যেই স্টোর হয়, সেই বীজটার মধ্যেই স্টোর হয়। তো ফলে একটা মালা প্রথম দিন ধারণ করি যখন আমরা, তখন তার যা এফেক্ট পাই, সেটি যত দিন আমি পড়তে থাকবো, যত পড়তে থাকবো, যত শরীরের সাথে সেটা মিশতে থাকবে, তার এফেক্ট কিন্তু আরও বাড়তে থাকবে। ঠিক সমানভাবে সেই যে মালাটাতে আমি জপ করছি, সেটি প্রথম যখন আমি জপ করব সেই মালায়, এবং তার থেকে যখন জপের পরিমাণ বাড়তে থাকবে সেই মালাতে জপ করার ফলও কিন্তু আমি বেশি পাবো। তার কারণ সেই জিনিসটা কিন্তু এটি একটি বলতে পারেন অনেকটা স্পঞ্জের মতন বিষয়, যে আমার সেই পাওয়ারটাকে তার মধ্যে অ্যাবজর্ব করে রাখছে, ধরে রাখছে। এবং এই আমাকে এই পাওয়ারটা বা যেটা সে অ্যাবজর্ব করছে, এই জিনিসটাই কিন্তু আমার ওই শারীরিক মানসিক সমস্ত বিষয়গুলোকে ব্যালেন্স করতে সাহায্য করে, তার উপকারিতাটা আমরা পাই। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন যেটা বা নেচারটাই কিন্তু এই রুদ্রাক্ষের একটি প্রাণবন্ত জিনিস হিসেবে বা প্রাণবন্ত বস্তু হিসেবে আমাদের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে বা আমাদের শারীরিক শরীরের সাথে আর কি মিশে গিয়ে আমাদেরকে সেই এফেক্টটা প্রদান করে সমস্ত দিক থেকে। আজ এই পর্যন্তই। এরপরে রুদ্রাক্ষের আরও অন্যান্য দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে।